গল্পের শুরুতেই আমরা দেখি একটি ভ্যান, যে ভ্যানটি রাস্তায় যাচ্ছে রাতের অন্ধকারে। সে একটু দূরে লক্ষ্য করে রাস্তার একটু দূরে একটি গাড়ি রয়েছে। গাড়িটি একেবারে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আমরা দেখি সেই গাড়িটির ভেতরে বসে আছে একটি মেয়ে, যে মেয়েটি ফোনে কথা বলছে। আর সেই সময় আমাদেরকে দেখানো হয় মেয়েটি আসলে কথা বলছে তার ফিয়ন্সের সাথে। সেই সময় ভ্যানের ড্রাইভার নেমে আসে মেয়েটির কাছে আর মেয়েটিকে জিজ্ঞাসা করে তার গাড়ির কী এমন সমস্যা হচ্ছে যে সে গাড়িটাকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। বলে আসলে তার গাড়িটা খারাপ হয়ে গেছে, সে তার গাড়িটাকে টোw করার জন্য একটি গাড়ি ডেকেছে, তার এই সমস্ত কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। সেই সময় ফোনের ওপাশে থাকা মেয়েটির বয়ফ্রেন্ড মানে সইও তাকে সাবধান করে দেয়, বলে যে স্ট্রেঞ্জার লোকের সাথে কথা বলার কোনো দরকার নেই, তাছাড়া সে যেন গাড়ির কোনো দরজাই না খোলে। এই সময় সেই লোকটি দাঁড়িয়ে থাকে কন্টিনিউ তার গাড়িটার সামনে। আর মেয়েটি তাকে বারবার চলে যেতে বলেও লোকটি দাঁড়িয়ে থাকে, বলে আপনার চিন্তা করার কোনো দরকার নেই, আমি দেখছি গাড়িতে কী সমস্যা হচ্ছে। এই বলে সে নিজেই নেমে যায় আর নেমে এসে দেখতে থাকে গাড়িটিকে। সে ভালো করে লক্ষ্য করে এসে বলে আসলে আপনার গাড়ির পেছনের চাকাটা একেবারে বসে গেছে, আমাকে একটু সময় দিন, গাড়ির কয়েকটা পার্টস বার করে দিন, তাহলে আমি নিজেই গাড়িটা ঠিক করে নিতে পারবো। কিন্তু মেয়েটি তাকে বলে কোনো দরকার নেই, আমি নিজের গাড়ি নিজেই সামলে নিতে পারবো, তাছাড়া টোw করার গাড়ি তো আসছে। কিন্তু লোকটি অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। সেই সময় মেয়েটি বেশ ভয় পেয়ে যায়, তাই সে তার বয়ফ্রেন্ডের ফোনটি রেখে দিয়ে গাড়ির হেডলাইট অন করে। সেই সময় লক্ষ্য করে লোকটি হাতে একটি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারে আসলে এটা একটা লোহার রড। লোকটি গাড়িতে ভেঙে গাড়ির কাঁচ ভেঙে দেয় আর মেয়েটিকে সেখান থেকে টানতে টানতে নিয়ে যায়। মেয়েটিকে আমরা দেখতে পাই সে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু লোকটি তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে তার নিজের ডেরাতে। কিছুক্ষণ পরে মেয়েটির জ্ঞান ফিরে আসে আর মেয়েটি লোকটির কাছে অনুরোধ করে তাকে সেখান থেকে চলে যেতে দেওয়ার জন্য, কিন্তু লোকটি তার কোনো কথাই শোনে না। লোকটি তাকে ভালো করে বেঁধে রেখেছিল, মেয়েটি কিছুভাবেই নিজেকে সেখান থেকে বার করে আনতে পারে না। সেই সময় লোকটি মেয়েটিকে ভয়ঙ্করভাবে হত্যা করে, মেয়েটিকে একেবারে টুকরো টুকরো করে দেয়। এরপরে আমাদেরকে পরের দিনের দৃশ্য দেখানো হয় একটি প্লাস্টিক ব্যাগ পাওয়া গেছে, যে প্লাস্টিক ব্যাগটি একটি বাচ্চা ছেলে খুঁজে পেয়েছে। আর সেই প্লাস্টিক ব্যাগের ভিতরে ছিল একটি কান। সঙ্গে সঙ্গে পুলিশরা সেখানে আসে, জানতে পারি এই পুলিশ টিমের যে হেড আছে সেই হলো আসলে মেয়েটির বাবা। সে এই অবস্থা দেখে তার মেয়ের শরীরের অংশ চিনতে পেরে কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার মেয়ে আর বেঁচে নেই, সে অনেক দিন ধরেই মেয়েকে খুঁজছে। আর সেই সময় সেখানে উপস্থিত হয় সইও হলো সেই মেয়েটির বয়ফ্রেন্ড। সেও একজন গভর্নমেন্টে চাকরি করা হাই র্যাঙ্কের অফিসার। সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে তার গার্লফ্রেন্ডের এই রকম অবস্থা যে করেছে, যে তার ভালোবাসার মানুষকে এইভাবে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, তাকে সে খুঁজে পেলে একদম কষ্ট দিয়ে মারবে। যে কষ্ট তার গার্লফ্রেন্ডকে সহ্য করতে হয়েছে সেই রকমই কষ্ট সে সেই লোকটিকে দেবে। লোকটি তার কাছে প্রতি মুহূর্তে মৃত্যু ভিক্ষা চাইবে, কিন্তু সে কিছুতেই লোকটিকে ক্ষমা করবে না। পরের দৃশ্য আমাদেরকে দেখানো হয় কিমশো তার অফিসে 2 দিনের জন্য ছুটি চেয়েছে। সে 2 দিনের জন্য ছুটি নিয়ে তার গার্লফ্রেন্ডের বাবার সাথে দেখা করে। সে যেহেতু পুলিশে চাকরি করতো তাই তার কাছে অনুরোধ করে এরকম যত সাইকো কিলারের কেস আছে সেই সমস্ত কেসের ফাইলগুলো তাকে দিতে, কিন্তু লোকটি তাকে প্রথমে দিতে চায় না। তারপরে সে তাকে কয়েকজনের ডিটেলস দেয়। ওইও এরপরে একের পর এক লিস্ট ধরে সমস্ত লোকদেরকে খুঁজে বার করতে থাকে। প্রথম 2টি লোককে মারধর করেও তাদের কাছ থেকে কোনো কথাই জানতে পারা যায় না। তারা এখন অন্য লাইনে চলে এসেছে, তারা এখন এই সমস্ত সাইকো জিনিস করা বন্ধ করেছে। এরপরে সে 3য় লোকটির পেছনে খোঁজে, আর 3য় লোকটির পেছনে খুঁজতে গিয়ে সে সেখানে সেই লোকটির ডেরা খুঁজে পায়। আর ডেরায় গিয়ে সে দেখতে পায় তার ফিয়ন্সের আংটিটা। সে সেখানে খুব ভালো করে কনফার্ম হয়ে যায় এই লোকটাই তার গার্লফ্রেন্ডকে মেরেছে। অন্যদিকে আমাদের সেই কিলারকে দেখানো হয় সে একটা স্কুল ভ্যান চালায়। সেইখানে সে একটি মেয়েকে তার নেক্সট টার্গেট হিসেবে ঠিক করে। সেই মেয়েটির উপরে অনেক দিন ধরেই নজর রেখেছিল। আজকে সে মেয়েটিকে তার ডেরায় নিয়ে আসে। কিয়ং মেয়েটিকে মারবে বলে তার দিকে এগোতে থাকে, সেই সময় হঠাৎ করে তার পেছন থেকে সে একটি ডাক শোনে আর সেই দিকে চুপচাপ এগিয়ে যায়। সেখানে সে সইয়নকে দেখতে পায়। সে প্রথমে সইয়নকে ভেবেছিল এ হয়তো পুলিশের লোক, কিন্তু সে যখন বুঝতে পারে এ একা এসেছে তখন তার সাথে মারপিট করতে থাকে। কিন্তু সইয়ন সুযোগ পেলেও তাকে মারে না, তার মুখের ভেতরে জোর করে একটি ক্যাপসুলের মতো জিনিস ঢুকিয়ে দেয় আর তারপরে সেখান থেকে চলে যায়। পরে জ্যাং যখন নিজের জ্ঞান ফিরে পায় সে দেখতে পায় তার কাছে একটি প্যাকেট পড়ে আছে আর প্যাকেটে 1 ভর্তি টাকা রয়েছে।
তা দেখে মনে মনে হাসতে থাকে আর বলে ওই লোকটা নিশ্চয়ই পাগল ছিল। এরপরে সে রাস্তায় উঠে আসে আর রাস্তায় উঠে এসে একটি লোকের কাছে হেল্প চায়। লোকটি তাকে লিফট দেয়। তারপরে সেই লোকটির সাথে যে যখন যাচ্ছিল জানতে পারে সেই লোকটিও আসলে তার মতো একজন সাইকো। লোকটি আসলে একটি লোককে খুন করেছিল আর তার বডিটা নিয়ে যাচ্ছিল অন্য একটি জায়গায় ডাম্প করার জন্য। অন্যদিকে আবার আমাদেরকে দেখানো হয় সেই কিমসুকে। কিমসু তার মুখের ভেতরে যে ক্যাপসুলটা ঢুকিয়ে দিয়েছিল সেই ক্যাপসুলটা আসলে একটা ট্র্যাকার ছিল। সে এখন ওই লোকটিকে ট্র্যাক করছে। সে দেখতে পায় লোকটি এখন হাসপাতালে যাচ্ছে। জ্যাং যখন হাসপাতালে যায় সে যখন ট্রিটমেন্ট নিতে নিতে একটি নার্সকে লক্ষ্য করে। এরপরে তার নজর পড়ে ওই নার্সের ওপরে। সে ওই নার্সকে বন্দি বানায় আর তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু নার্স তাকে অনুরোধ করলেও সে তাকে ছাড়ে না। সেই সময় আবার সেখানে চলে আসে। সে ওই লোকটিকে বেশ ভালো মতো পিটিয়ে একদম আধমরা হয়ে গেলে সে আবার নার্সটিকে বলে একে ট্রিটমেন্ট করো, ট্রিটমেন্ট করে আবার বাঁচিয়ে তোলো। সময় কিমসু জ্যাংয়ের কানে কানে বলতে থাকে তুমি কি ভেবেছো আমি তোমাকে এত সহজে মেরে দেবো? না, আমি তোমাকে একদম কষ্ট দিয়ে দিয়ে মারবো, যেইভাবে তুমি সবাইকে মারো। এই বলে সে তার পায়ে খুব ভালো করে আঘাত করে যাতে সে আর চলাফেরার মতো অবস্থায় না থাকে। অন্যদিকে আবার আমাদেরকে জ্যাংকে দেখানো হয়। জ্যাং এখন হাসপাতাল থেকে বেরিয়ে এসেছে। সে গাড়ি থেকে আর নামতে পারছে না। তার পায়ের অবস্থা দেখে বোঝা যাচ্ছে তার প্রায় হাঁটা চলার ক্ষমতা নেই। সামনে বসে কাঁদতে থাকে আর ভাবতে থাকে সে কাকে মেরেছে, ওই লোকটি তাকে এইভাবে কেন কষ্ট দিচ্ছে। তারপরে তার মনে পড়ে নিশ্চয়ই ওর কোনো প্রিয় মানুষকে মেরেছে, তাই তার সাথে এইরকম ব্যবহার করছে। তারপরে মনে পড়ে আচ্ছা ও কি করে আমাকে প্রত্যেকটা বারে এইভাবে ফলো করতে পারছে, নিশ্চয়ই আমার উপরে ও ট্র্যাক করেছে। এই বলে সে তার গাড়ি, জামা, পকেট সব জায়গাতে ট্র্যাকার খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো ট্র্যাকার পায় না। আমাদেরকে আবার সোইয়নকে দেখানো হয় তার উডবি ফিয়ন্সের বাবা তাকে ফোন করেছে আর বলছে তুমি ওই লোকটি পিছু করা ছেড়ে দাও, ওকে পুলিশ দেখবে, তুমি নর্মাল জীবনে ফিরে আসো, তুমি এই সমস্ত কাজ করা বন্ধ করো। কিন্তু সে বলে না, আমি তাকে কোনোভাবেই এত সহজে ছাড়বো না। এই বলে সে ফোনটা কেটে দেয়। এরপরে আমাদেরকে আবার এই সাইকো কিলার জিয়ং কিয়ংকে দেখানো হয়। সে তার কয়েকজন বন্ধুর সাথে বসে লাঞ্চ করছে। সেখানে সে তার বন্ধুদেরকে বলছে তার সাথে এখন কয়েকটা অদ্ভুত ঘটনা ঘটছে, আর তার সাথে এখনও পর্যন্ত যে যে ঘটনাগুলো ঘটেছে সে সেইগুলোই বলছে। তার বন্ধুরাও তার মতোই সেই রকমই সাইকো। তারা বলে তুমি নিশ্চয়ই ওই লোকের কোনো প্রিয় মানুষকে মেরেছো, তাই লোকটি এত ফিউরিয়াস হয়ে গেছে তোমার প্রতি। পরে কিমসু শুয়ে শুয়ে ঘরে ভাবতে থাকে সে এরকম কাকে মেরেছে, সেই কারণে এই লোকটি এত ফিউরিয়াস হয়ে উঠেছে। সেই সময় তার ওই আংটির কথা মনে পড়ে, আর আংটির কথা মনে পড়তে সে বুঝে যায় ওই লোকটি তাকে কী কারণে মারতে চাইছে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় কেমসো আর তার বন্ধুরা আরেকটি মেয়েকে তুলে এনেছে সেই মেয়েটিকে এইভাবে মারবে বলে, কিন্তু সেই সময় মেয়েটিকে মারতে যাওয়ার আগেই সেখানে সোইয়ন চলে আসে। সোইয়নকে এত চুপচাপভাবে আসতে দেখে বন্ধু চমকে যায় আর সে বলতে থাকে তুমি এত চুপচাপ কিভাবে আসতে পারো। এই সময় তাদের মধ্যে বিভৎসভাবে ফাইট হয়, আর এই ফাইটের শব্দ শুনতে পেয়ে ইয়ং বাইরে বেরিয়ে আসে। এইখানে তাদের মধ্যে বেশ মারামারি হয়, আর তারপরে সেই মেয়েটিকে এখান থেকে উদ্ধার করে নিয়ে সোইয়ং চলে যায়। সেই সময় আমাদেরকে দেখানো হয় পরের দিন সেই বাড়িতে পুলিশ আসে, আর পুলিশ এসে তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করে, যেহেতু তাদের অবস্থা খুব খারাপ ছিল। এই সময় সেখানে সোইয়নের বন্ধু আসে। আমরা জানতে পারি সোইয়নের এই বন্ধুই তাকে ওই ক্যাপসুলটি দিয়েছিল, আর তাকে জিজ্ঞাসা করে আচ্ছা ক্যাপসুল কি ঠিকমতো কাজ করছে। সেই সময় সোইয়ন তাকে বলে হ্যাঁ। সেই সময় সোইয়নের বন্ধু বলে তোমার চিন্তা নেই, যতক্ষণ না লোকটার কোনো কনস্টিপেশন হচ্ছে ততক্ষণ ওই ক্যাপসুল কাজ করবে। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়ং চং ঠিক তার পেছনে বেডটাতে শুয়েছিল। সে শুয়ে শুয়ে এই সমস্ত কথাই শুনতে পায়। সে বুঝতে পারে তার বডির ভেতরে এখন ক্যাপসুল ঢোকানো আছে। এখানে সোইয়ন তার বন্ধুর সাথে আরও কথা বলছিল। তার বন্ধু তাকে বলছিল আচ্ছা তুমি লোকটিকে আর কতদিন এভাবে শাস্তি দেবে। তখন সোইয়ন তাকে বলে যতদিন না লোকটা বদলাচ্ছে ততদিন পর্যন্ত তাকে আমি এইভাবেই শাস্তি দিতে থাকবো। আর এই কথা জিয়ং চিয়ংকে একটি অদ্ভুত জায়গায় ছেড়ে দিয়ে গেছে, আর সে মনে মনেই চাইছে এই লোকটি যেন আবার কিছু একটা ক্রাইম করতে যায়, তাহলে সে এসে আবার একে শাস্তি দেবে। এই সময় জিয়ং চিয়ং বলে ওঠে আমার এখন খুব ভালো লাগছে, আমি বুঝতে পারছি তুমি আমাকে শুনতে পাচ্ছ বলে। সে এই কথাগুলো সোইয়নের উদ্দেশ্যে বলছিল। সে বলছিল আমার এরকম খেলা খেলতে বেশ মজা লাগছে বলে সে একটি মেডিসিন শপে ঢুকে যায়, আর সেখান থেকে লুজ মোশনের জন্য কয়েকটা ওষুধ কিনে আর সেইগুলো মুখের ভেতরে দিয়ে দেয়। অন্যদিকে সোইয়ং তাকে বারবার ট্র্যাক করতে থাকে, কিন্তু তার ট্র্যাকার খুঁজে পায় না।
আসলে ততক্ষণে লোকটি তার বডির ভেতর থেকে ট্র্যাকারটা বার করে নিয়েছে আর ওই ট্র্যাকারটা অন্য একজনের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। সেই সময় সোয়ং সে বন্ধুটার কাছে যায় আর তাকে মারধর করে জিজ্ঞাসা করতে থাকে এই সময় জ্যাং ইয়ং কোথায় থাকতে পারে। সেই সময় তার বন্ধুটি তাকে হাসতে হাসতে বলে, তুমি তার মানে ওর কোনো প্ল্যানই তুমি বুঝতে পারোনি। ও এখন যাবে তোমার সে গার্লফ্রেন্ডের ফ্যামিলিটাকে খুঁজতে আর তার পুরো পরিবারকে শেষ করে দেবে। এই কথা শুনে সোয়ং বেশ ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে তার ফিয়ন্সের বাবাকে ফোন করে, কিন্তু সে কখনো ফোন তোলে না। তাই সে সঙ্গে সঙ্গে তার বন্ধুকে ফোন করে আর বন্ধুকে ফোন করে বলে সেই বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নিতে। অন্যদিকে সে এখন গাড়ি ছোটাচ্ছে, সেও ছুটছে সেই বাড়িটার জন্য, সেই বাড়িটার দিকেই। কিন্তু তার আসতে অনেক দেরি হয়ে যায়। সে দেখতে পায় ততক্ষণে মেয়েটির বাবার অবস্থা খুব খারাপ আর অন্যদিকে মেয়েটির বোনের আর প্রাণ নেই। সে সেখানে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। সে ভাবতে থাকে লোকটিকে যদি আমি আগে মেরে দিতাম হয়তো এত কিছু সহ্য হতো না, হয়তো এত কিছু আমি হারাতাম না। কিন্তু সে তখন ঠিক করে এবার লোকটিকে হাতে নাতে পেলে আর কিছুতেই ছাড়বে না। সেই সময় লোকটিও ভয় পেয়ে যায়। জিয়ং কিয়ং পুলিশকে ফোন করে আর পুলিশকে ফোন করে সে পুলিশকে জানায় সে আত্মসমর্পণ করতে চায়। এই বলে সে তাদেরকে একটি লোকেশান দেয় আর তারপরে নিজেকে সেই লোকেশানে দাঁড়িয়ে যায়। সেই সময় পুলিশরাও চারপাশ থেকে লোকটিকে ঘিরে ফেলে, কিন্তু সোয়ং সেখানে চলে আসে একদম ফুল স্পিডে গাড়ি নিয়ে আর সেইখানে এসে লোকটিকে তৎক্ষণাৎ গাড়ির ভিতরে ঢুকিয়ে নেয় আর সেখান থেকে টানতে টানতে নিয়ে যায়। টানতে টানতে নিয়ে যায় একদম সোয়ংয়ের সেই ঘাঁটিতেই, যেই ঘাঁটিতে সে সবাইকে নিয়ে আসতো প্রত্যেককে মারার জন্য। আর তারপরে সে তাদেরকে সেইভাবে বাঁধে যেইভাবে সে বাকি মেয়েদেরকে বাঁধত। পরে জিয়ং কিয়ংয়ের জ্ঞান ফিরে এলে সে তখন হাসতে হাসতে সোয়নকে বলে, আমার মন তুমিও শুনেছ তোমার কাছে যতজন বন্দী হয়েছে তারাও ঠিক তোমার কাছে এভাবে প্রাণ ভিক্ষা চাইতো, কিন্তু তুমি কি কাউকে ছেড়েছ? জিয়ং কিয়ং তাকে বলে, তোমার আমার ওপর এইভাবে অত্যাচার করার কোনো মানে হয় না, কারণ আমার ভেতরে কোনো কষ্টই ফিল হয় না। যদি ফিল হতো আমি নিশ্চয়ই এরকমভাবে কোনো খুনগুলো করতাম না। সময় সোয়ং তাকে বলে, তুমি ফিল করবে, আমি যেইভাবে তোমাকে কষ্ট দেবো তুমি সেই প্রত্যেকটা ফিল করবে। এই বলে সে একটা দড়ি বার করে আর দড়িটা দিয়ে সে প্রথমে জিয়ং কিয়ংয়ের মুখটা বেঁধে দেয় আর তারপরে সেই দড়িটা নিয়ে গিয়ে বাঁধে একটি দরজার সামনে আর তারপরে দরজাটি বন্ধ করে সেখান থেকে বেরিয়ে যায় আর বলে, এবার এই দরজাটি যখন কেউ খুলবে সঙ্গে সঙ্গে তুমি মারা যাবে, আর তাছাড়া তুমি যদি কথা বলো সঙ্গে সঙ্গে তুমি মারা যাবে। আসলে আমরা দেখতে পাই জিয়ং কিয়ংকে যেখানে বেঁধে রেখেছিল তার মাথার উপরে একটা বিশাল বড় ব্লেড ছিল, যেটা একটু টান লাগলেই খুলে যাবে আর খুলে গিয়ে তার মাথারে একেবারে আলাদা হয়ে যাবে। এই বলে সে দরজা ঠেসে সেখান থেকে বেরিয়ে চলে আসে, বেরিয়ে আসতে থাকে। এই সময় আমরা দেখতে পাই জিয়ং কিয়ংয়ের বাড়ির সামনে একটি সাদা ট্যাক্সি এসে দাঁড়ায়। ট্যাক্সির ভেতর থেকে নামে হাজব্যান্ড ওয়াইফ আর একটি বাচ্চা। আমরা জানতে পারি তারা হলো জিয়ং কিয়ংয়ের ফ্যামিলি। জিয়ং কিয়ংয়ের সেই ফ্যামিলি এসেছে জিয়ং কিয়ংয়ের সাথে দেখা করতে, কিন্তু জিয়ং কিয়ং তাদেরকে আটকাতে চায়, তাদেরকে বলতে চায় তারা যেন দরজাটি না খোলে, তাহলে সে মারা যাবে। কিন্তু সে কোনো কথা বলতে পারে না, কারণ সে কথা বললেই তার মুখ নড়বে আর মুখ নড়লেই সেই জিনিসটি তার মাথার উপরে পড়ে যাবে। কিন্তু জিয়ং কিয়ংয়ের ফ্যামিলি এসে দরজাটি খুলে দেয় আর দরজাটি খুলে দিতেই সঙ্গে সঙ্গে জিয়ং কিয়ংয়ের মাথাটা কেটে যায়, সে সেখানেই মারা যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সোয়ং রাস্তায় দাঁড়িয়ে এই সমস্ত ঘটনা শুনছিল, কিন্তু এই সমস্ত ঘটনা ঘটার পর সে এখন কান্নায় ভেঙে পড়ে এই ভেবে সে তার ভালোবাসা মানুষকে বাঁচাতে পারলো না তার পরিবারকে। তো বন্ধুরা, আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আবার আসি অন্য রকমের নতুন গল্প নিয়ে।